আচ্ছা, আগের দিন কমপ্লিমেন্টারি ডিএনএ অবধি হয়ে গেছিলো। পেজ নাম্বার 589-এ কমপ্লিমেন্টারি ডিএনএ অবধি হয়ে গেছিলো, কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি অবধি হয়ে গেছিলো। ঠিক আছে। আচ্ছা, এরপর আর একটুখানি পোর্শন সিনথেটিক ডিএনএ, এইটা হয়ে গেলে আমি প্রথমে গোটা চ্যাপ্টারটা আগে প্রথম থেকে এইবার আমি রিড করে তোদেরকে বোঝাবো। এতদিন বলছিলাম পিডিএফ থেকে পড়তে, এতটা কমপ্লিট করার জন্য আমি ওয়েট করছিলাম, বিকজ এত অবধি বইতে অর্ডারটা একটু এদিক ওদিক একটু ক্লাটার আছে। ঠিক আছে, তো বুঝে যাওয়ার পর এবার বইয়ের প্রথম থেকে আমি প্রথমে একটু বলে দেব, তারপরে নেক্সট পেজ 590-তে যেটা আছে প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটা পুরোটা আমার নোটস থেকেই শুধু পড়বি, পিডিএফ থেকে শুধু পড়বি। পেজ নাম্বার 589 অবধি আজকের পর বই থেকে পড়বি, বিকজ আমি পিডিএফটা জাস্ট রেখেছিলাম বোঝাবার জন্য। 589 অবধি এবার বই থেকেই পড়বি, ওয়ান্স আই এম ডান টুডে। বাট 590-তে যে প্রসেসটা আছে এটা শুধুমাত্র আমার পিডিএফ থেকেই পড়বি। ঠিক আছে, কিছুটা পোর্শন বই থেকে পড়বি, সেটা আমি বলে দেবো। আচ্ছা, তো লেটস কাম অন টু সিনথেটিক ডিএনএ, পেজ নাম্বার 589-এ। খুব ছোট একটা জিনিস, সিনথেটিক ডিএনএ অ্যাকচুয়ালি অনেক ডিটেলসে হয়, বাট তোদের এমন কিছু ডিটেলসে নেই, এখানে খুব ছোট্ট করে বলা আছে। আগের দিন ফরেন ডিএনএ যেটা আমরা প্লাজমিডের মধ্যে ঢোকাই, প্লাজমিডের মধ্যে যে আমরা ফরেন ডিএনএ ইনপুট করি, সেই ফরেন ডিএনএটা অনেক ধরনের হতে পারে। ঠিক আছে, অনেক টাইপের হতে পারে। একটা তো কমপ্লিমেন্টারি ডিএনএ, যেটা আগের দিন পড়লি, কমপ্লিমেন্টারি ডিএনএটা বানানো আগের দিন পড়লি, কীভাবে বানিয়েছিলাম, আরএনএ থেকে। ঠিক আছে, জেনারেলি ডিএনএ থেকে আরএনএ হয় ট্রান্সলেশনে, পরে পড়বি, বাট এখানে আরএনএ থেকে ডিএনএ আমরা বানিয়েছিলাম, মনে আছে তো? এমআরএনএ থেকে ডিএনএ বানিয়েছিলাম, ওই জন্য সেটাকে কমপ্লিমেন্টারি ডিএনএ বলা হয়। প্রথমে এমআরএনএ নিয়েছিলাম, এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিয়ে কমপ্লিমেন্টারি ডিএনএর একটা স্ট্র্যান্ড বানিয়েছিলাম। কমপ্লিমেন্টারি ডিএনএর একটা স্ট্র্যান্ড বানানোর পর এমআরএনএটা আমি অ্যালকালি দিয়ে ডিজলভ করে দিয়েছিলাম। ডিজলভ করে দেওয়ার পর একটা কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড পড়ে রয়েছে, তার ওপর আমি ডিএনএ পলিমেরেজ দিয়ে আরেকটা স্ট্র্যান্ডও বানিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, তো এই হলো তোর ডিএনএ, কমপ্লিমেন্টারি ডিএনএ বানানো। এবার দেখ সিনথেটিক ডিএনএ। সিনথেটিক ডিএনএটাও নিজেরা তুই ল্যাবে বানাচ্ছিস। সিনথেটিক ডিএনএ দেখ লেখা আছে, সিনথেটিক ডিএনএর মধ্যে কি লেখা আছে বইতে, সিনথেটিক ডিএনএ ইজ সিনথেসাইজড ইন ভিট্রো। ইন ভিট্রো মানে জানিস? ইন ভিট্রো ইন ভিভোর ডিফারেন্সটা বুঝতে হবে। ইন ভিট্রো জানিস? ইন ভিট্রো মানে হচ্ছে নট ইন আ লিভিং বডি। ইনভিট্রো মানে হচ্ছে নট ইন আ লিভিং বডি, তাহলে ল্যাবরেটরি হতে পারে। লিভিং বডির মধ্যে তুই যদি না বানাস, তাহলে কোথায় বানাচ্ছিস? ল্যাবরেটরির মধ্যে, সেটাকে ইনভিট্রো বলা হচ্ছে। যদি আমি কিছু ইন আ লিভিং বডি বানাই, যেমন ব্যাকটেরিয়ার মধ্যে যদি বানিয়ে, সেটা ইন ভিভো হবে। ঠিক আছে, তো এখানে সিনথেটিক ডিএনএ আমরা ইনভিট্রো বানাচ্ছি। দুভাবে বানানো যায় ডিএনএ পলিমারেজ ইউজ করে। প্রথমেরটা হচ্ছে অন টেমপ্লেট। টেমপ্লেট মানে কি? টেমপ্লেট মানে হচ্ছে আমি কিছুটা জিন সিকোয়েন্স নিচ্ছি। ধর এটা GATCAGC, ধর এটা। ঠিক আছে, এবার এই টেমপ্লেটটা আমরা প্রাইমার হিসাবে ক্যাচ করব। মানে এই জিনটা ধরে নে এই পার্টিকুলার জিনটা আমি ভাইরাস থেকে নিয়েছি। ঠিক আছে, এই পার্টিকুলার জিনটা আমি ভাইরাস থেকে নিয়েছি। এটাকে আমি যদি একটা ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ পলিমারেজ দিয়ে ছেড়ে দিই, আর আমি আগের দিন বলেছিলাম ওই কিছু লুজ নিউক্লিওটাইডস বা বেসেস দিয়ে ছেড়ে দিই, তাহলে কি হবে? এটা কন্টিনিউ হতে থাকবে, এটা এরকম কন্টিনিউ হতে থাকবে। ধর AT এখানে জুড়ে যেতে থাকবে। তাহলে যেটা দিয়ে আমি ইনিশিয়েট করালাম এই ডিএনএ ফরমেশনটা, সেটাকে প্রাইমার বলা হয় বা টেমপ্লেট বলা হয়। প্রাইমার বা টেমপ্লেট বলা হয়। এবার এই গোটা এটা ধর ভাইরাস থেকে নেওয়া ছিল, তো তাহলে এটা ভাইরাসেরই ডিএনএ ফরমেশন হলো। এবার এই গোটা জিনিসটাকে নিয়ে আমি যদি একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে সেই ব্যাকটেরিয়াটা কি করবে? এই ভাইরাস পার্টিকেলসের মতোই প্রোটিন
ফরমেশন শুরু করবে। যেহেতু এটা ভাইরাসের জিন, তাহলে তো এটা ভাইরাসের প্রোটিন সিক্রিট করার কথা। জিন তো সব কিছু কী করে, কোনো না কোনো প্রোটিনকে কোড করে। তাহলে এটা যখন আমি ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দিলাম, ব্যাকটেরিয়াটা কী ফর্ম করবে, সেই প্রোটিনগুলো ফর্ম করবে যেটা এই জিনটা ভাইরাসের মধ্যে করতো। এটাকে সিনথেটিক ডিএনএ অন টেমপ্লেট ফরমেশন বলা হয়। আর উইদাউট টেমপ্লেট ফরমেশন নর্মালি একটা কি বলবো, একটা এনজাইম দিয়ে বা একটা আরএনএ দিয়ে ওরা শুরু করেছিল। ঠিক আছে, যে সিনথেসাইজ জিন কোডিং ফর ইস্ট অ্যালানাইন টিআরএনএ। এইটুকু মনে রাখ, কোন আরএনএর ওপর শুরু করেছিল, সে ইস্ট অ্যালানাইন টিআরএনএ। এই দুটো জিনিস ডিটেলসে নেই। যদি তুমি সিনথেটিক ডিএনএ এখন বোঝাতে যাই 1 ঘন্টা এখানে চলে যাবে, যেটা তোদের দরকার নেই। ঠিক আছে, একেবারেই দরকার নেই। ইনফ্যাক্ট সিলেবাসেও সেভাবে নেই। সিলেবাসে সিডিএনএ অবধি লেখা আছে। আমি তাও চেক করে নিচ্ছি। প্রিন্সিপাল এটা কী হয়, সেটা বায়োটেকনোলজি। তো বায়োটেকনোলজির মধ্যে তোরাও যদি একটু চেক করিস, দেখবি রিকম্বিনেন্ট ডিএনএ, হ্যাঁ এই জিনিসটা নেই। ঠিক আছে, এই জিনিসটা সেভাবে নেই। তো নেই বলে আরও আমি এটা ডিটেলসে যেতে চাইছি না। ডিটেলসে যেতে গেলে অনেক টাইম চলে যাবে। এইটুকু মনে রাখ যে টেমপ্লেট দিয়ে কী করে ফরমেশন হয়, আর টেমপ্লেট ছাড়া কীভাবে ফরমেশন হয়, ইস্ট অ্যালানাইন টিআরএনএ দিয়ে। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে র্যান্ডম ডিএনএ ফ্র্যাগমেন্ট বাই শর্টগান মেথড। শর্টগান মেথড মানে হচ্ছে আমি একটা অর্গানিজমের এরকম ক্রোমোজোম নিলাম। ঠিক আছে, ক্রোমোজোম নিয়ে আমি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ট্রিট করালাম। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ট্রিট করালে কি হয়, রেস্ট্রিকশন এনজাইম অ্যাক্টস এজ আ মলিকুলার সিজার। রেস্ট্রিকশন এনজাইম এগুলোকে কুচি কুচি করে হয়তো রেস্ট্রিকশন সাইটে কেটে দেবে, যেখানেই রেস্ট্রিকশন সাইট পাবে সেখানে কেটে দেবে। পুচকে ডিএনএ সেগমেন্ট হয়ে গেল। এইগুলোকে বলা হয় র্যান্ডম ডিএনএ। এই যে কুচো ডিএনএ হয়ে গেলে এগুলোকে র্যান্ডম ডিএনএ বলে। এবার এই র্যান্ডম ডিএনএর মধ্যে যেখানে আমার জিন অফ ইন্টারেস্টটা পাবো, যেই কুচোটার মধ্যে আমি জিন অফ ইন্টারেস্ট পাবো, সেটাকে আমি আইসোলেট করে নেব। ঠিক আছে, প্রথমে কুচি করে কেটে নেব, ছোট ছোট সেগমেন্ট ফর্ম হয়ে যাবে, দিয়ে যেখানে আমি জিন অফ ইন্টারেস্ট পাবো সেখানটা আমি বের করে নেব। এবার তোরা একদম চ্যাপ্টারের ফার্স্ট পেজে যা। আমি গোটা চ্যাপ্টারটা একবার, বিকজ আমি তো একদম এদিক ওদিক করে পড়িয়েছি, আমি তো অর্ডার মেনটেন করিনি। এইবার আমি অর্ডার মেনটেন করে একবার পড়িয়ে দেব। ঠিক আছে, বই থেকে পড়বি এরপর। আচ্ছা, পেজ নাম্বার, এটা কোন নাম্বার পেজ, পেজ নাম্বার 578-এ চ্যাপ্টার শুরু হচ্ছে। 578-এ ডেফিনেশন লাগবে না। 579-এ হিস্ট্রি অফ বায়োটেকনোলজি অবধি লাগবে না। তো পড়া শুরু করতে হবে প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজি থেকে। 579-এ পড়া শুরু করতে হবে প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজি থেকে। ঠিক আছে। আচ্ছা, প্রিন্সিপালস অফ বায়োটেকনোলজিতে দেখ, দ্য মডার্ন বায়োটেকনোলজি arose and evolved with the perfection of following 2 core techniques, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেস। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, এই যে প্রথম দিন থেকে পড়ে যাচ্ছিস রিকম্বিনেন্ট ডিএনএ বানানো, একটা ডিএনএর মধ্যে ফরেন ডিএনএ আটকে দিয়ে সেটাকে রিকম্বিনেন্ট ডিএনএ বানানো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, অর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ওকে, শুধু তাই না, ফরমেশন অফ সিডিএনএ, যেটা আমি ঠিক আগের দিন পড়ালাম, কমপ্লিমেন্টারি ডিএনএ বানানো ফ্রম এমআরএনএ, সেটাও হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেই পড়ে। ঠিক আছে, তাহলে পেজ নাম্বার 579-এর নিচে দেখ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ দ্য ইউজেজ অফ টেকনোলজি টু অল্টার দ্য জিনোম। অল্টার কেন, আমি যদি একটা জিনোমের মধ্যে, জিনোম কি ছিল আবার বলছি, বডির যা জিন আছে সব জিনকে একসাথে নিয়ে একটা স্পিসিসের জিনোম হয়, একটা মানুষের জিনোম হয়। ঠিক আছে, তো আমি তার মধ্যে সার্জারি করে যদি অন্য ফরেন ডিএনএ আটকে দিই, তাহলে আমি অল্টার করছি, আমি ওটাকে ম্যানিপুলেট করছি, ওই জন্য অল্টার করা বলছে। Genetic engineering is the usage of technology to alter the genome of a living cell for medical or industrial use. This is also called gene manipulation or recombinant DNA technology. It includes কি ইনক্লুড করে, ইনভিট্রো এক্ষুনি বললাম, বডির বাইরে মানে আর্টিফিশিয়াল সিনথেসিস অফ জিন অর ফরমেশন অফ সিডিএনএ ফ্রম এমআরএনএ। সিডিএনএ কখন বলে, কমপ্লিমেন্টারি ডিএনএ কখন বলে, যখন এমআরএনএ থেকে আমরা ডিএনএ ফর্ম করি। বাই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এনজাইমের নাম ভেরি ইম্পর্টেন্ট। এমআরএনএ থেকে ডিএনএ বানাতে গেলেই কিন্তু রিভার্স ট্রান্সক্রিপ্টেজ লাগে। আমি বলেছিলাম নর্মালি ডিএনএ থেকে এমআরএনএ হয়, যেহেতু এমআরএনএ থেকে ডিএনএ হচ্ছে, এটা উল্টো দিকে যাচ্ছে, রিভার্সে যাচ্ছে, ওই জন্য এনজাইমের নামও কি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ।
or isolation of desired gene or desired DNA segment. নাম্বার 2 হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ডিজায়ার্ড ডিএনএ ইন ভেক্টর ডিএনএ, যেটা প্রথম দিন থেকে পড়ে আসছি। সে একটা ভেক্টরের মধ্যে ফরেন ডিএনএ নিয়ে এসে আটকে দেওয়া, সেটাকে রিকম্বিনেন্ট ডিএনএ বানানো, সেটা হোস্টে ঢুকিয়ে অনেকগুলো ক্লোনস বানানো, মাল্টিপল কপিজ বানানো, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে এক্সপ্রেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ ইন কালচার মিডিয়াম, অনেক কালচার বানানো, ইউজ অফ ক্লোন ডিএনএ ফর দ্য মডিফিকেশন অফ জিনোম অর ফর দ্য অ্যাডিশন অফ ফাংশনাল জিন অর জিনস অ্যাট ডিজায়ার্ড পয়েন্ট ইন ডিজায়ার্ড অর্গানিজম। ফাংশনাল জিন, তুই আরও যদি জিন আটকাতে চাস ভেক্টরের মধ্যে সেটাও করতে পারিস। রিপেয়ার অফ ডিফেক্টিভ সিস্টেম, দরকার নেই এটা বোঝার। নাম্বার 6 হচ্ছে কম্বাইন্ড জিনস ফর ডিফারেন্ট অর্গানিজমস অর সিনথেসিস অফ রিকম্বিনেন্ট ডিএনএ। সিনথেসিস অফ রিকম্বিনেন্ট ডিএনএ মানে ওটাই, প্লাজমিডের মধ্যে জিন অফ ইন্টারেস্ট ঢুকিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ বানানো। আচ্ছা, এরপর রিকম্বিনেন্ট ডিএনএটা প্রথমে হিস্ট্রিটা একটু বলে দিয়েছে। রিকম্বিনেন্ট ডিএনএ বানানোর যে আইডিয়াটা কোথা থেকে এলো, এটা আমি কেন আগে বোঝাইনি, বিকজ রিকম্বিনেন্ট ডিএনএ না বুঝলে প্রথমেই সেকেন্ড পেজে, চ্যাপ্টারের সেকেন্ড পেজে রিকম্বিনেন্ট ডিএনএ হিস্ট্রি বোঝানোর কোনো মানে দাঁড়ায় না যদি অর্ধেক জিনিস নাই বুঝিস। এবার বুঝতে পারবি। দেখ, রিকম্বিনেন্ট ডিএনএ ইজ দ্য ডিএনএ ফ্রম 2 ডিফারেন্ট সোর্সেস। তুই ভেক্টর ডিএনএ নিচ্ছিস আর একটা ফরেন ডিএনএ নিচ্ছিস, তাহলে দুটো ডিএনএ সোর্স আছে তোর। formed by the union of foreign DNA to vector DNA। তাহলে কিসের ইউনিয়ন হচ্ছে? ফরেন ডিএনএ, ভেক্টর ডিএনএ। It is constructed artificially in the laboratory. Recombinant DNA is also called heterologous DNA or heteroduplex DNA or chimeric DNA। নামগুলো কিন্তু মনে রাখতে হবে, নাম জিজ্ঞেস করতেই পারে হোয়াট ইজ হেটেরোডুপ্লেক্স ডিএনএ, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। হেটেরোডুপ্লেক্স ডিএনএ মানে রিকম্বিনেন্ট ডিএনএ। আচ্ছা, কারা কারা প্রথম করেছিল এই নামগুলো কিন্তু প্রায় আসে, নিটে তো প্রায়ই আসে, ঠিক আছে। এই নামগুলো প্রচণ্ডভাবে আসে। রিকম্বিনেন্ট ডিএনএ কে প্রথম করেছিল, বোর্ডসের এক্সামে তাকে নিটেই বেশি আসে, কিন্তু তাও পড়ে রাখবি। বয়ার অ্যান্ড কোহেন, হার্বার্ট বয়ার অ্যান্ড স্ট্যানলি কোহেন ওয়ার দ্য ফার্স্ট টু প্রডিউস আ রিকম্বিনেন্ট ডিএনএ বাই জয়নিং অ্যান অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন টু দ্য প্লাজমিড অফ স্যালমোনেলা টাইফিমুরিয়াম। কি বুঝলি? যে একটা প্লাজমিড, একটা যে ব্যাকটেরিয়া আছে স্যালমোনেলার, একটা তো ব্যাকটেরিয়া ছিল, সেই ব্যাকটেরিয়ার প্লাজমিড ছিল, সেই প্লাজমিডটার মধ্যে কি করেছিল, একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন ঢুকিয়ে দিয়েছিল। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন ঢুকিয়ে দিয়েছিল এই প্লাজমিডটার মধ্যে, ঠিক আছে। কি করে করেছিল? নাম্বার 1, দে আইসোলেটেড দ্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন। এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনটা প্রথমে আইসোলেট করেছিল, মানে কারোর থেকে তো নিয়েছে। এই ফরেন জিনটা যে এই প্লাজমিডের মধ্যে আটকে দিল, কারণ না কারোর থেকে তো এটাও নিতে হয়েছে, তো যার থেকে নিয়েছে সেটাকে আইসোলেট করা বলে। সেই জিনটাকে তার থেকে আলাদা করা মানে আইসোলেট করা বলে। দে আইসোলেটেড দ্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন বাই কাটিং ইট ফ্রম আ প্লাজমিড উইচ কনফার্ড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স টু ব্যাকটেরিয়া। তাহলে এটা কার থেকে নিয়েছে? ধর এমন একটা অন্য প্লাজমিড আছে, অন্য একটা এমন প্লাজমিড ছিল যার মধ্যে এটা ছিলই, যার মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনটা ছিল। এর মধ্যে যেমন দেখ অরিজিনালি নেই, বাট এর মধ্যে অরিজিনালি ছিল, তো তার থেকে আগে কেটেছে, সেটাকে আইসোলেট করেছে, সেটা এই প্লাজমিডের মধ্যে নিয়ে জুড়ে দিয়েছে, ঠিক আছে। তো কি লেখা আছে? দে আইসোলেটেড দ্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন বাই কাটিং ইট ফ্রম আ প্লাজমিড which conferred antibiotic resistance to bacteria. The cutting of DNA at specific location was possible due to the discovery of the so-called molecular scissors, the restriction endonuclease enzyme. এটার ব্যাপারে নতুন করে আর কিছু বলার নেই। Number 2, the cut piece of DNA with antibiotic resistance gene was linked with the vector plasmid. তাহলে cut pieceটা লিঙ্ক করা হলো ভেক্টরের সাথে। This became possible with the discovery of DNA ligase. এটাও বুঝিয়েছি যে এটা লাগিয়ে দেওয়ার জন্য, এটা আটকে দেওয়ার জন্য কোন এনজাইম ইউজ করা হয়? DNA ligase, which could join their cut ends. This resulted in the formation of a new circular self-replicating DNA, যেটাকে বলা হতো recombinant DNA. recombinant DNA. When this recombinant, এবার এই ডিএনএটাকে নিয়ে আমি যদি একটা অন্য ব্যাকটেরিয়াতে ঢোকাই, ধর এটা ইকোলাই ব্যাকটেরিয়া, এটা ইকোলাই ব্যাকটেরিয়া যার মধ্যে ব্যাকটেরিয়া নিজের ক্রোমোজোম আছে, আর আমি এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম, তো অরিজিনালি এই রিকম্বিনেন্ট ডিএনএ কিন্তু নিজেকে অ্যান্টিবায়োটিক থেকে রেজিস্ট করতে পারতো না, বাট যেহেতু আমি এই রিকম্বিনেন্ট ডিএনএটা ঢুকিয়ে দিয়েছি, ও নিজেকে এক তো মানে অ্যান্টিবায়োটিক থেকে রেজিস্ট করতেও পারছে,
শুধু তাই না, ও যখন রেপ্লিকেট করছে তার মধ্যে এই প্লাজমিডটাও রেপ্লিকেট করছে, আর এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনটার অনেকগুলো কপিজ হয়ে যাচ্ছে। এই যে অনেকগুলো কপি হয়ে যাচ্ছে, এইটাকেই বলা হয় জিন ক্লোনিং। কেন? আমার এই ডিজায়ার্ড জিনটার অনেকগুলো কপি হচ্ছে, আর ক্লোন মানে কপিজ। ঠিক আছে, তো লাস্ট পয়েন্টটা দেখ। When this recombinant DNA is transferred into Escherichia coli বা E. coli, it replicates using host DNA polymerase enzyme, hosted DNA polymerase enzyme নিচ্ছে and makes multiple copies. The ability to form multiple copies of the recombinant DNA is called gene cloning. ঠিক আছে, আচ্ছা এবার চলে আর নেক্সট, ডিসকভারি অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটা আছে সিলেবাসে। ঠিক আছে, কি কি ডিসকভার হয়েছিল যার জন্য রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পসিবল হয়েছিল? নাম্বার 1 হচ্ছে ডিন্যাচুরেশন অ্যান্ড রিন্যাচুরেশন অফ ডিএনএ। ডিএনএকে ভাঙা, ডিএনএকে আবার জোড়া। ডিন্যাচুরেশন মানে দুটো যে স্ট্র্যান্ড হয়, ডিএনএ কটা স্ট্র্যান্ড হয়? ডিএনএ দুটো স্ট্র্যান্ড হয়। এই স্ট্র্যান্ডগুলোকে আমি যদি এরকম করে সেপারেট করে দিই, এটাকে বলা হয় ডিন্যাচুরেশন বলা হয়। তো এই ডিন্যাচুরেশন অফ ডিএনএ যতক্ষণ না করতে পারবো ততক্ষণ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পসিবল ছিল না। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখ কি লেখা আছে, দেখ দ্য টু পলিনিউক্লিওটাইড চেইনস অফ ডিএনএ মলিকিউলস ইজিলি সেপারেট অন হিটিং। আচ্ছা কি করে আলাদা করা হয়েছিল? অ্যাকচুয়ালি এই ক্লাস 10এও পড়েছিস, এই দুটো স্ট্র্যান্ড যে আছে, এই দুটো স্ট্র্যান্ড খুব উইক বন্ডস দিয়ে জোড়া আছে, হাইড্রোজেন বন্ডস দিয়ে জোড়া। ঠিক আছে, এই যে দুটো স্ট্র্যান্ডের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে। আর কেমিস্ট্রিতেও পড়েছিস, আই এম ভেরি শিওর যে হাইড্রোজেন বন্ডস এমন কিছু স্ট্রং বন্ডস নয়, একটু হিট করলে কিন্তু হাইড্রোজেন বন্ডস ভেঙে যায়। আর এদের দুজনের মধ্যে যদি বন্ডটাই ভেঙে যায় তাহলে তো দুটো এরকম স্ট্র্যান্ড আলাদা হয়েই যাবে, ঠিক কি না? আর তুই যদি কুল করিস, আবার তুই যদি হিট করার পর এই দুটো স্ট্র্যান্ডকে আলাদা হয়ে গেল তো, কিন্তু তুই এই মিডিয়ামটা রেখে দিলি, ধর টেস্ট টিউব নিয়েছিস, তুই টেস্ট টিউবের মধ্যে স্ট্র্যান্ডগুলোকে আলাদা করেছিস। এবার ওই টেস্ট টিউবের মধ্যে ওই আলাদা আলাদা স্ট্র্যান্ডগুলো অলরেডি আছে, তুই এটাকে ঠান্ডা করতে দিলি, যেই ঠান্ডা করতে দিলি আবার কিন্তু কিছুক্ষণ পরে সে দেখবি এইগুলো কিন্তু ডাবল স্ট্র্যান্ডেড হয়ে গেছে। মানে কি, কুল করলে হাইড্রোজেন বন্ডগুলো আবার জোড়া লেগে যায়। ঠিক আছে, তো এই প্রপার্টিটার জন্য, এই যে আমি ভাঙতে পারছি জুড়তে পারছি, যার জন্য কি হতো, আমি ডিফারেন্ট সোর্স থেকে সিঙ্গেল ডিএনএ স্ট্র্যান্ড নিতে পারতাম। আমি যদি একটা ফরেন জায়গা থেকে আমি একটা সিঙ্গেল ডিএনএ স্ট্র্যান্ড চাই, আমি যদি এটা ভাঙতেই না পারি তাহলে আমি সিঙ্গেল ডিএনএ স্ট্র্যান্ড আনবো কোথা থেকে? ঠিক কি না? তো আমার এই সিঙ্গেল ডিএনএ স্ট্র্যান্ড আনার জন্য ডিনেচারেশনটা খুব দরকার ছিল। এটা তখনই পসিবল হলো যখন আমি কি ডিসকভার করা হলো, এটা কি পড়ছি তুই? ডিসকভারি। যখন এটা ডিসকভার করা গেল যে ডিএনএ স্ট্র্যান্ডসগুলো এইভাবে কিন্তু আলাদা ভাঙা যায়। আচ্ছা, তো দেখ ডিনেচারেশন একবার দেখে নে। দ্য টু পলিনিউক্লিওটাইড চেইনস অফ ডিএনএ মলিকিউলস ইজিলি সেপারেট অন হিটিং বিকজ হাইড্রোজেন বন্ডস বিটুইন দ্য নাইট্রোজেনাস bases break down quickly. This is called denaturation of DNA. On cooling, the two complementary strands of denatured DNA you reunite with the formation of hydrogen bonds and double-stranded structure is restored. This is called renaturation. Because of this property, single-stranded DNA segments from different sources can also join, provided they have complementary base pairs. Complementary base pair মানে কি? এখানে যদি A থাকে এখানেও T থাকতে হবে, এখানে যদি G থাকে এখানে C থাকতে হবে, এটাকে কমপ্লিমেন্টারি বলে। অনেকবার বলেছি। তাহলে এরকম কমপ্লিমেন্টারি বেস থাকলে ওরা আবার কিন্তু জয়েন করে যাবে। নেক্সট পয়েন্ট দেখ, পেজ নাম্বার 581-এ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। অনেকবার বলেছি, জাস্ট রিড করে নিচ্ছি, দেখে নে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসেস কি বলা হয়? দিজ আর কল্ড মলিকুলার সিজার্স। দে রেকগনাইজ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সেস অফ নাইট্রোজেনাস বেসেস ইন ডিএনএ। দ্য প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সেস ফর্ম রেস্ট্রিকশন সাইট। তাহলে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের মধ্যে কি ছিল? রেস্ট্রিকশন সাইট। আবারও বলছি, রেস্ট্রিকশন সাইট কি? যেখানে রেস্ট্রিকশন এনজাইম কাটে সেটাকে বলা হয় রেস্ট্রিকশন সাইট। রেস্ট্রিকশন এনজাইম কিছু কিছু পার্টিকুলার সাইটই রেকগনাইজ করে কাটতে পারে, সেই সাইটগুলোকে রেস্ট্রিকশন সাইট বলে। আর সেই সাইটগুলোতে কি থাকে? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সেস, মানে তুই এদিক থেকে যা পড়বি তুই এদিক থেকেও সেটাই পড়বি, সেটাকে বলা হয় প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। সেই জায়গাটা কি করে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসেস ক্লিভ বোথ দ্য স্ট্র্যান্ডস অফ ডিএনএ ডুপ্লেক্স। ওকে, আচ্ছা নেক্সট পয়েন্ট, ইউজ অফ প্লাজমিডস অ্যাজ ভেক্টর।
এটাও পুরনো জিনিস হয়ে গেছে তোদের জন্য। এবার আইডেন্টিফিকেশন অফ প্লাজমিডস অ্যান্ড দের এবিলিটি টু রেপ্লিকেট ইন্ডিপেন্ডেন্ট অফ ব্যাকটেরিয়াল সেল, মানে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম নিজের মতো রেপ্লিকেট করছে, কপিজ হচ্ছে, প্লাজমিডটা আবার নিজের মতো কপি হচ্ছে। এর ওপর ডিপেন্ড করছে না ও নিজের এতগুলো কপি বানাবার জন্য, ও নিজের ওরাই আছে, অরিজিন অফ রেপ্লিকেশন আছে, নিজে ও রেপ্লিকেট করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি, ওই জন্য বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অফ ব্যাকটেরিয়াল সেল। Multiplication also help in the development of recombinant DNA technology. This enables scientists to construct recombinant DNA, introduce this rDNA into bacterial cells and to obtain their numerous copies. ঠিক আছে, নেক্সট পেজে চলে 582-তে টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। The tools required for recombinant DNA technology are enzymes, cloning vector, foreign DNA and competent host. প্রথমটা হচ্ছে এনজাইম। কি কি এনজাইম লাগে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে? প্রথমটা হচ্ছে লাইজিং এনজাইম। লাইজিং এনজাইম কি? যেগুলো সেল ভেঙে দেয়, ঠিক আছে, সেল যেটা ভেঙে দেয় সেটা হচ্ছে লাইজিং এনজাইম। এখানে লাইজিং এনজাইমস কি লেখা আছে? দিস এনজাইমস আর ইউজ টু ওপেন দ্য সেলস অর টু ডিজলভ দ্য সেলস ওয়াল অফ প্লান্ট সেলস। দিস আর ইউজ টু ডিজলভ ব্যাকটেরিয়াল সেল ওয়াল। আমাকে একটা কথা বল, তোর ব্যাকটেরিয়া থেকে, আচ্ছা এই যে এক্ষুনি যে এটা বললাম, এই দেখ, এই প্লাজমিডে ছিল আমার ডিজায়ার ডিএনএ, আচ্ছা এই প্লাজমিডটা নিশ্চয়ই কোনো ব্যাকটেরিয়ার মধ্যে ছিল, সেই ব্যাকটেরিয়া ভেঙে আমি এই প্লাজমিড বের করেছি, সেই প্লাজমিড থেকে আমি জিন অফ ইন্টারেস্ট আমি আইসোলেট করেছি, সেই ব্যাকটেরিয়াল সেলটাকে আমাকে ভেঙে প্লাজমিড বের করতে তো হয়েছে। তো সেই প্লাজমিডটা বের করানো ইজ নট ইজি ইফ ইউ ক্যান নট ব্রেক ওপেন দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল। তো ব্যাকটেরিয়াল সেল ওয়ালটাকে ভাঙার জন্য লাইজিং এনজাইমস দরকার পড়ে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট ক্লিভিং এনজাইমস, মানে যেখানে মাঝখানে কাটা হয়, যেটাকে রেস্ট্রিকশন এনজাইমস বলা হয়। এবার রেস্ট্রিকশন এনজাইমস অনেক ধরনের হয়। এক্সোনিউক্লিয়াস হতে পারে যেটা ডিএনএ স্ট্র্যান্ডের একদম শেষে গিয়ে কাটে, এন্ডোনিউক্লিয়াস হতে পারে যেটা মাঝখানে গিয়ে কাটে, আর মাঝখানে যেখানে কাটে সেটাকে রেকগনিশন সিকোয়েন্স, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলা হয়। দেখে নে, ফটাফট আমি রিড করে যাচ্ছি। Cleaving enzymes. These enzymes are used to cleave a DNA molecule into segments or to open a circular plasmid DNA. These enzymes are called nucleases. These enzymes কি বলা হয়? Nucleases and are of 3 types. Exonucleases, আচ্ছা এক্সোনিউক্লিয়াস আর এন্ডোনিউক্লিয়াসের মধ্যে কিন্তু ডিফারেন্স আসতে পারে। কিছুই না, যেটা শেষে গিয়ে কাট করে সেটা এক্সো, যেটা মাঝখানে কাট করে সেটা এন্ডো। Exonucleases that remove nucleotides from the 5' or 3', and 5' মানে কি একদম ডিএনএ স্ট্র্যান্ডের শেষে, দেখেছি এই যে এক্সো, ছবিতে দেখ, ছবি দেখলে বুঝতে পারবি এটা 5', এটা 3', 5'-এ কেটেছে মানে একদম এন্ডে কেটেছে, ঠিক আছে, নিউক্লিওটাইড সেপারেটেড ফ্রম 5' এন্ড, ওই জন্য এটাকে এক্সোনিউক্লিয়াস বলা হবে। এন্ডোনিউক্লিয়াস that cleave DNA duplex at any point within but not at the end. They cleave only one DNA strand. Endonucleus just একটা DNA strand, দেখ ছবিতেও দেওয়া আছে, জাস্ট একটা স্ট্র্যান্ড কেটেছে। আর একটা স্ট্র্যান্ড কিসের কাটবে? আর একটা স্ট্র্যান্ড ভেক্টর ডিএনএতে কাটবে, যাতে দুদিকে কি হবে? স্টিকি এন্ড ফর্ম হবে। স্টিকি এন্ড মানে কি? যেটা ঝুলে থাকে যেই এন্ডটা, সেটা স্টিকি এন্ড। আচ্ছা, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ব্যাপারে আরেকটু কিছু লেখা আছে, পড়ে দেখে নে। আর নিউক্লিয়াসেস দ্যাট ক্লিভ বোথ দ্য নিউ পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ডস অফ ডিএনএ অ্যাট আ স্পেসিফিক সিকোয়েন্স অফ নাইট্রোজেনাস বেসেস। These specific sequences are called recognition sequences, recognition sites, restriction site or target site. The recognition sites of palindromic sequences, palindromic sequences ব্যাপারে এই পুরো জিনিসটা পড়তে হবে, ঠিক আছে, এই জিনিসটা না পড়লেও চলে, বাট এই জিনিসটা পড়তে হবে। Palindrome কি? refers to group of letters that form the same words which when read both forward and backward, এই দিক থেকে পড়লে যাবে, ওদিক থেকে পড়লেও তাই হবে। তো 5' থেকে 3' দেখ, 5' থেকে 3' যাচ্ছিস GAATTC, আবার উল্টো দিকে 5' থেকে 3' আসছিস GAATTC। এটা কি? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলে। ইনকেস যদি ভুলে গিয়ে থাকিস, আমি প্যালিন্ড্রোম খুব ডিটেলসে আগের দিন বুঝিয়েছিলাম, আগের দিনের ভিডিওটা দেখে নে। আচ্ছা, আর কিছু সেভাবে নেই। নোমেনক্লেচার, হ্যাঁ নোমেনক্লেচারটা আছে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নোমেনক্লেচার মানে নামকরণ কিভাবে হয়। রেস্ট্রিকশন এনজাইমটা প্রথমে নামটা দেওয়া হয়, কোন স্পিসিসের মধ্যে গিয়ে কাজ করে তার উপর নাম দেওয়া হয়। একটা রেস্ট্রিকশন এনজাইম কারোর তো জিনে গিয়ে কাটবে, কোনো না কোনো স্পিসিসের, কোনো না কোনো ব্যাকটেরিয়ার জিনে গিয়ে কাটবে, সেটা কোন ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার নাম থেকে নামকরণ হয়। দেখ পেজ নাম্বার 583-তে একদম উপরে লেখা আছে গ্রিন বক্সটায়, এস্টেরিচিয়া কোলাইতে
একটা এনজাইম কাটে। এস্টেরিচিয়া কোলাই RY13, ব্যাকটেরিয়া তো অনেক ধরনের হয়, তো ব্যাকটেরিয়াতে এরকম নাম্বার দিয়ে দেওয়া হয়, এস্টেরিচিয়া কোলাই RY13, ঠিক আছে। এই জিনিসটা দেখ, এস্টেরিচিয়া কোলাই RY13 হচ্ছে এই ব্যাকটেরিয়াটার নাম, আর একটা এনজাইম এই এস্টেরিচিয়া কোলাই RY13 কাটে। তাহলে এনজাইমটার নামকরণ কি করে হয়েছে? এস্টেরিচিয়া থেকে ই নেওয়া হয়েছে, কোলাই থেকে সিও নেওয়া হয়েছে, RY13 থেকে আর নেওয়া হয়েছে, আর এটা নাম্বার ফার্স্ট এনজাইম ফার্স্ট আইডেন্টিফাইড, ওই জন্যে 1 নেওয়া হয়েছে। তো EcoRI, তো এনজাইমটার নাম কি হবে? EcoRI। এই নামকরণটা একটু পড়ে নিতে হবে, ইটস দেয়ার ইন দ্য সিলেবাস টু, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসেস আর বেসিক্যালি প্রডিউসড বাই মেনি ব্যাকটেরিয়া টু রেস্টোর দ্য ব্যাকটেরিওফাজ জিন। এটা তো আমি আগেও বলেছি, ব্যাকটেরিওফাজ প্রথম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডিসকভার কোথায় হয়েছিল? যে একটা ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিওফাজ অ্যাটাক করেছিল, সে ব্যাকটেরিয়াটা ব্যাকটেরিওফাজ থেকে নিজেকে ডিফেন্ড করার জন্য এমন এনজাইম তৈরি করেছিল যেটা দুটো রকমের কাজ করতো, দুটো এনজাইম তৈরি করেছিল। একটা মিথাইল গ্রুপ অ্যাড করতো ব্যাকটেরিওফাজে, যার জন্য ব্যাকটেরিওফাজ ইনঅ্যাক্টিভেট হয়ে যেত, আর একটা এনজাইম ব্যাকটেরিওফাজের জিনটাকে কুচি কুচি করে দিত, যার জন্য ব্যাকটেরিওফাজ ডিএনএ নষ্ট হয়ে যেত। তো সেকেন্ড এনজাইমটাকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলা হয়েছিল। These enzymes protect bacteria against phage infection. They are called restriction enzymes because they restrict the multiplication of phages. Restriction কেন নামটা দেওয়া হয়েছিল? ব্যাকটেরিওফাজের গ্রোথটাকে রেস্ট্রিক্ট করতে পেরেছিল, আর কাট করতে পেরেছিল এক পার্টিকুলার সাইটে কাট করতো, ওই জন্য সেটাকে রেস্ট্রিকশন সাইট বলা হতো। আচ্ছা, এই গ্রিন বক্সটা আছে সিলেবাসে, দুভাবে ও কাজ করেছিল। অল ব্যাকটেরিয়া হ্যাভ আ ডিফেন্স মেকানিজম কল্ড রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। এটা কিন্তু আগের দিনই বলেছি, দিস ইজ নাথিং নিউ, জাস্ট রিড করে দিচ্ছি। দ্য সিস্টেম হ্যাজ টু কম্পোনেন্টস, একটা রেস্ট্রিকশন এনজাইম, দিস সিলেক্টিভলি রেকগনাইজেস আ স্পেসিফিক প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। রেস্ট্রিকশন এনজাইম কি করবে? একটা পার্টিকুলার প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সকে রেকগনাইজ করবে অ্যান্ড উইল কাট ইট ইন্টু সেগমেন্টস। আর নেক্সট হচ্ছে মিথাইলেজ। দিস এনজাইম modifies the recognition site in bacterial DNA by adding methyl group in one or more bases of the palindromic base sequence. Because of methylation of restriction sites, bacterial DNA remains protected against restriction enzyme. বুঝলি? যেখানে তোর রেস্ট্রিকশন সাইট আছে, ধর এটা তোর পার্টিকুলার একটা রেস্ট্রিকশন সাইট, এটা একটা পার্টিকুলার রেস্ট্রিকশন সাইট মানে কি? একটা পার্টিকুলার রেস্ট্রিকশন এনজাইম আছে যে এই GAATTC পাশাপাশি যেখানেই পাবে সেখানে রেস্ট্রিকশন এনজাইমটা এসে কাটবে, মানে এটাও রেকগনিশন সাইট। কিন্তু ব্যাকটেরিয়াটা নিজেকে শিল্ড করার জন্য, নিজেকে প্রোটেক্ট করার জন্য এই জায়গাতে একটা কি বসিয়ে দিল? এই জায়গাতে ধর একটা মিথাইল গ্রুপ বসিয়ে দিল, এই জায়গাতে একটা মিথাইল গ্রুপ বসিয়ে দিল। যেই এখানে একটা মিথাইল গ্রুপ বসিয়ে দিল, এখানে CH3 হয়তো বসিয়ে দিল, যেই বসিয়ে দিল এই জায়গাটা তো আর ব্যাকটেরিওফাজ চিনতে পারছে না, এই জায়গাটা যেই ব্যাকটেরিওফাজ চিনতে পারছে না, এই কোটা রেস্ট্রিকশন সাইট বা রেকগনিশন সাইটটাই আর চিনতে পারবে না ব্যাকটেরিওফাজ। যদি না চিনতে পারে, ব্যাকটেরিওফাজ আর কি করতে পারবে না? এখানটা অ্যাটাক করতে পারবে না, ঠিক আছে? যে এখানটার অ্যাটাকই করতে পারবে না, তো অ্যাটাক না করতে পারলে নিজেকে প্রোটেক্ট করে নেবে, ঠিক আছে? আচ্ছা, ফাংশনিং অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ফাংশনিং অফ রেস্ট্রিকশন আচ্ছা, এই ছবিটা দেখ, ফাজটা ঢুকেছে, ফাজটার ডিএনএ ঢুকেছে, ফাজটার ডিএনএ ঢোকার পর ফাজটার ডিএনএটাকে কুচি কুচি করে দিয়েছে, ব্যাকটেরিয়ার রেস্ট্রিকশন এনজাইম পুরো কুচি কুচি করে দিয়েছে। ফাংশনিং অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ইচ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রেকগনাইজ। একই কথা দেখেছিস তো, আমি নিজে PDF থেকে পড়াই, বিকজ এই পোর্শনটা একই কথা এতবার বলা হয়েছে যে পিপল উইল গেট কনফিউজ, কিন্তু এবার যেহেতু বুঝে গেছিস এবার বইটা পড়তে সুবিধা হবে। ফাংশনিং অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসে কি লেখা আছে? ইচ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রেকগনাইজেস a specific palindromic base sequence in foreign DNA, cuts sugar phosphate backbone of both the strands of double helix at specific points in the palindromic site.
আচ্ছা নেক্সট পেজে দেখ, পেজ নাম্বার 584-এ স্টিকি এন্ডের ব্যাপারটা দেওয়া আছে। স্টিকি এন্ড আমি আগেও বলেছি, আমার পিডিএফেও বলেছি, এটাই ধর আমি আরেকবার স্টিল বলে দিচ্ছি। ধর একটা রেস্ট্রিকশন এনজাইমের রেস্ট্রিকশন সাইট হচ্ছে GAATTC, এটা ভেক্টর ডিএনএ। তো ভেক্টর ডিএনএতে জি এর পর এখানে কাটবে, আর আমার ফরেন ডিএনএতে মানে যেটা আমার ডিজায়ার ডিএনএ সেখানেও জি এর পরই এখানে এসে কাটবে। তো যেই এখানটা কেটে দেবে, এখানটা দেখ ভোঁতা হয়ে গেল, এখানটা বেরিয়ে চলে গেল। এই যে একটু বেরিয়ে আছে, একটু এগিয়ে আছে, পিনের মতো একটু এগিয়ে আছে, এটাকে স্টিকি এন্ড বলে। আর আমার ফরেন ডিএনএ তো যেটা বেরিয়ে আছে এটাকে স্টিকি এন্ড বলে। এই স্টিকি এন্ডটা কেন ফর্ম হয়? যাতে এখানটা এসে এখানে এসে বসে যেতে পারে। ডিএনএ ফ্র্যাগমেন্টস জয়েন অ্যাট স্টিকি এন্ড, এখানটা যদি স্টিকি এন্ড না ফর্ম হতো কিন্তু এটা জয়েন হতো না। ওকে, দিস এক্সপোজেস সিঙ্গল স্ট্যান্ডার্ড free ends from each fragment of DNA duplex. These overhanging single-stranded free ends of DNA are called sticky ends. DNA molecules cut by the same restriction endonuclease have the same sticky end. এটা তো আমি বলেছি না যে তুই সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করিস, সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। দেখ এখানে ইকো আরআই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ হয়েছে, যার জন্য ও এখানে কেটেছে আর ও এখানে কেটেছে। এবার দেখ ওর এখানে কাটার জন্য এই পোর্শনটা তো উড়ে গেছে, কিন্তু এখানটা তো রয়ে গেছে TTAA। যদি ইকো আরআই এখানটাকে না বাদ দিত তাহলে AATT কি রইতো? যদি ও অন্য জায়গায় গিয়ে কাটতো তাহলে AATT রইতো না। ঠিক TTA এর জন্য কমপ্লিমেন্টারি কে AATT। এবার এটা জুড়ে যাওয়ার পর দেখ টি এর ওপরে এর ওপর টি এসে গেছে। ইন কেস রেস্ট্রিকশন এনজাইমটা অন্য জায়গায় গিয়ে কাটতো আর এখানে থাকতো GGTT, জিজি যদি এখানে থাকতো, টি এর উল্টো দিকে জিজি আসলে কি জুড়তে পারতো? জুড়তে পারতো না। কমপ্লিমেন্টারি এন্ডস যদি না হয় জুড়তে পারবে না। এই কমপ্লিমেন্টারি এন্ডস হওয়ার জন্য স্টিকি এন্ডগুলো কমপ্লিমেন্টারি হতে হবে। DNA molecules cut by the same, question প্রচুরবার আসে, why do DNA molecules need to be cut by the same restriction endonuclease? বুঝিয়ে কিন্তু লিখতে হবে। DNA molecules cut by the same restriction endonuclease have the same sticky end, এই কথাটা কিন্তু লিখতে হবে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সেম হলে সেম স্টিকি এন্ড হবে, এই স্টিকি এন্ড কথাটা কিন্তু টিচাররা খোঁজে। have the same sticky ends and similar complementary ends, exactly similar complementary ends-টাও লিখতে হবে। of DNA fragments from the same or some different source can join. ওকে, আর কি কি দরকার, আর কি কি টুলস দরকার নেক্সট পেজে দেখ 585-এ। আচ্ছা এইখানে পেজ নাম্বার 584-এ, পেজ নাম্বার 584-এ এই যে টেবিলটা আছে এখানে 1 আর 2টা ইম্পর্টেন্ট, বাকিগুলো পড়ার দরকার নেই। ইকো আরআই কোথায় কাটে? রেস্ট্রিকশন সাইট GAATTC-তে কাটে। ক্লিভেজ এরকম হয় কেটে দেওয়ার পর। আর আরেকটা রেস্ট্রিকশন এনজাইম আছে HIND2 বলে, সেই রেস্ট্রিকশন এনজাইমটা কোন ব্যাকটেরিয়াতে কাটে সেটাও ইম্পর্টেন্ট। এই এনজাইমটা কোন ব্যাকটেরিয়াতে কাটে? হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। সেটা রেস্ট্রিকশন সাইট কি? AAGCTT। আর কাটার পর এরকম দেখতে, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট 585-এ চলে আয়। আর কি কি দরকার? সিনথেসাইজিং এনজাইম, ডিএনএ সিনথেসাইজ করার জন্য কি দরকার? ডিএনএ পলিমারেজ, সেটা তো কালকে কমপ্লিমেন্টারি ডিএনএ বোঝাবার সময় বলেছি যে ডিএনএ পলিমারেজ দরকার। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দরকার, কেন? এমআরএনএ থেকে সিডিএনএ বানানোর জন্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দরকার। লাইগেজ দরকার কিসের জন্য? জোড়া লাগাবার জন্য দরকার। আর অ্যালকালাইন ফসফেটেজ কেন দরকার? এমআরএনএর সাথে যে সিডিএনএটা ফর্ম হয়েছে তারপর তো এমআরএনএটাকে ডাইজেস্ট করে দিতে হবে, এমআরএনএটাকে নষ্ট করে দিতে হবে। এই এমআরএনএটাকে ডাইজেস্ট করে দেওয়ার জন্য অ্যালকালাইন ফসফেটেজ দরকার। যদি না বুঝে থাকিস পেজ নাম্বার 589-এ ডায়াগ্রামটা দেখ, সেখানে অ্যালকালাইন ফসফেটেজ বুঝে যাবি এমআরএনএটাকে ডাইজেস্ট কিভাবে করছে। ঠিক আছে, এরপর আসছি আমি ক্লোনিং ভেহিকলসের ভেক্টরস। এটা আমি বই থেকেই পড়িয়েছিলাম যখন পড়িয়েছিলাম ফাজমিড, ফাজ, কসমিড, এগুলো সব আমি বই থেকে পড়িয়েছিলাম, সো আই এম নট গোয়িং থ্রু ইট। আচ্ছা, নেক্সট ক্যারেক্টারিস্টিক্স অফ ক্লোনিং ভেক্টরও আমি যখন পড়িয়েছিলাম আমি বই থেকে রিড করেছিলাম। আর্টিফিশিয়াল ক্রোমোজোমাস ভেক্টর, সেটাও আমি বই থেকে পড়িয়ে দিয়েছিলাম। ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন, সেটাও বই থেকে পড়িয়েছিলাম। আচ্ছা, এরপর তার মানে এগুলো আমি বই থেকে রিড করেছি। 587-ও রিড করেছি, 588-ও রিড করেছি। তাহলে 589 অবধি আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে নেক্সট আমি চলে যাব 590-তে, প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটার জন্য কমপ্লিটলি আমার আগে পিডিএফটা ফলো কর, ঠিক আছে? তারপর বইতে আসবি।
পিডিএফটা থেকে ইনফ্যাক্ট পিডিএফ, আর দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্কোপ অফ সিলেবাসে আলাদা করে লেখা আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, পুরো একদম জলের মতো মুখস্থ করতে হবে। সো হোয়াট ইজ প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি? প্রসেসটা কি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিটা কি? মানে এই আমি যে রিকম্বিনেন্ট ডিএনএ বানালাম, রিকম্বিনেন্ট ডিএনএ কি ছিল? প্লাসমিডের সাথে ভেক্টর ডিএনএ আটকে দেওয়া। প্লাসমিডের সাথে এই আমার ভেক্টর, এই আমার জেনেটিক মেটেরিয়াল, এই আমার ডিজায়ার্ড জেনেটিক মেটেরিয়াল, এটা নিয়ে আমি এখানে এসে আটকে দিচ্ছি, সেটাই রিকম্বিনেন্ট ডিএনএ। কিন্তু এই জেনেটিক মেটেরিয়ালটা, যে আমার ডিজায়ার্ড জেনেটিক মেটেরিয়ালটা আইসোলেট তো করতে হবে। আমার পিডিএফে এই পেজটায় চলে আয়, এটা কত নাম্বার পেজ আমি একটু বলে দিচ্ছি, 22, পেজ নাম্বার 22তে চলে আয়। ঠিক আছে, পেজ নাম্বার 22তে চলে আয়, এবার ফলো করতে থাক। প্রথম পয়েন্টটা দেখ, আইসোলেশন অফ জেনেটিক মেটেরিয়াল। আমি যে আমার ডিজায়ার্ড জিন অফ ইন্টারেস্টটা চাই ভেক্টরে লাগাবার জন্য, কি এটা কি হাওয়ায় ভাসছে? এটা হাওয়ায় ভাসছে যে আমি নিয়ে লাগিয়ে দিলাম? না, এটাকে তো আগে আলাদা করতে হবে। এ তো নিশ্চয়ই কোনো না কোনো মেটেরিয়ালে ছিল, সেটাকে তো আগে আলাদা করতে হবে, তারপরে তো আমার ভেক্টরে লাগাতে হবে। তো সেটাকে বলা হচ্ছে আইসোলেশন, সেটাকে বলা হচ্ছে আইসোলেশন। তাহলে পেজ নাম্বার, আমার পিডিএফে পেজ নাম্বার 23তে যা, কি লেখা আছে দেখ, আইসোলেশন অফ জেনেটিক মেটেরিয়াল। Isolation is the process of obtaining genomic DNA or plasmid vector DNA in pure form from the host cells or from bacterial cells. কি বলা আছে যে আইসোলেশনটা কি? আইসোলেশনটা কি জিনিস? ইজ দ্য প্রসেস অফ অবটেনিং জেনোমিক ডিএনএ। আমি যেখান থেকে আমার ডিজায়ার্ড ডিএনএ চাই, সে জিন থেকে হতে পারে বা কোনো প্লাজমিড থেকেও হতে পারে, সেখান থেকে নিয়ে আমি হোস্ট সেল থেকে যে আমি নিতে চাই, আলাদা করতে চাই, সেটা হচ্ছে আইসোলেশন। ফার্স্ট স্টেপ কি দেখ, ফার্স্ট স্টেপ ফ্রম দ্য ইন দ্য আইসোলেশন অফ ডিএনএ ইজ টু ব্রেক ওপেন দ্য সেল বাই ডিজলভিং সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন। এবার ধর আমার যে জিন অফ ইন্টারেস্ট, ধর আমার একটা ব্যাকটেরিয়া আছে, ধর আমার একটা ব্যাকটেরিয়ার প্লাজমিড আছে, ব্যাকটেরিয়াল প্লাজমিডে এই আছে আমার ডিজায়ার্ড ডিএনএ। ঠিক আছে, তো ব্যাকটেরিয়াল প্লাজমিডে নিশ্চয় ব্যাকটেরিয়াল সেলের মধ্যে আছে, ব্যাকটেরিয়াল সেলের নিজের ক্রোমোজোম আছে। তো সেই ডিজায়ার্ড ডিএনএটা আমি নেওয়ার জন্য আগে তো আমাকে ব্যাকটেরিয়াটা ব্রেক ওপেন করতে হবে। ব্যাকটেরিয়া ব্রেক ওপেন করার জন্য আগে ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে ব্রেক করতে হবে। তো ব্যাকটেরিয়াল সেলস আর ট্রিটেড উইথ লাইসোজাইম। লাইসোজাইম হচ্ছে এমন একটা এনজাইম যে ব্যাকটেরিয়াল সেলের সেল ওয়ালটাকে পুরো ভেঙে দেয়। ঠিক আছে, ধর আমার জিন অফ ইন্টারেস্টটা ব্যাকটেরিয়াতে নেই, বাট আমার একটা প্লান্ট সেলে আছে, এটা হচ্ছে একটা প্লান্ট সেল। ধর প্লান্ট সেলের ক্রোমোজোমে একটা পার্টিকুলার জায়গায় এই আমার জিন অফ ইন্টারেস্টটা আছে, কিন্তু প্লান্ট সেলও তো পড়েছিস কি আছে, প্লান্ট সেলের সেল ওয়াল থাকে। তো প্লান্ট সেলের সেল ওয়াল, কিন্তু ব্যাকটেরিয়াল সেলের সেল ওয়াল তুই লাইসোজাইম দিয়ে ভাঙতে পেরেছিস, কিন্তু প্লান্ট সেলের সেল ওয়াল তোকে কী দিয়ে ভাঙতে হবে? সেলিউলেজ দিয়ে। কারণ নিশ্চয়ই জানিস যে প্লান্ট সেলের সেল ওয়াল কী দিয়ে বানানো? সেলিউলোজ দিয়ে বানানো। আর সেলিউলোজ কে ভাঙতে পারে? সেলিউলেজ। ঠিক আছে, ধর আমার জিন অফ ইন্টারেস্ট একটা ফাঙ্গাসের মধ্যে আছে, ফাঙ্গাসের মধ্যে আমার জিন অফ ইন্টারেস্ট আছে, ফাঙ্গাসেরও সেল ওয়াল থাকে। তো ফাঙ্গাসের সেল ওয়াল ভাঙার জন্য আমার কি চাই? কাইটিনেজ, কারণ ফাঙ্গাস সেল ওয়ালস আর মেড আপ অফ কাইটিন দিয়ে বানানো। তাহলে এই ফার্স্ট স্টেপটা খুব ইজি, বুঝতে পারলি? আমার যে ডিজায়ার্ড জিনটা চাই, ডিজায়ার্ড জিন পাওয়ার জন্য যেই সেল থেকে আমি ডিজায়ার্ড জিনটা চাই, সেই সেলটাকে আগে ভাঙতে হবে। সেই ভাঙাটা কি করে হয়? ব্যাকটেরিয়াল সেলস আর ট্রিটেড উইথ লাইসোজাইম, প্লান্ট সেলস আর ট্রিটেড উইথ এনজাইম সেলুলেজ দ্যাট ডিজলভ সেল ওয়াল, ফাঙ্গাস সেলস আর ট্রিটেড উইথ এনজাইম কাইটিনেজ টু ডিজলভ ফাঙ্গাল সেল ওয়াল। ঠিক আছে, এই হচ্ছে গেল ফার্স্ট স্টেপ। এবার নেক্সট পেজে যা, পিডিএফ এর পেজ 24-এ, দিস রিলিজেস সেল ওয়ালটা যে তুই ভাঙলি,
এই যে সেলটাকে তুই ভেঙে দিলি, যার জন্য কি হলো, দিস রিলিজেস ডিএনএ অ্যালং উইথ ম্যাক্রোমলিকিউলস প্রেজেন্ট ইন দ্য সেলস। এবার তুই যে এই সেল ওয়ালটাকে ভেঙে দিলি, এই আমি এটাই ধরছি, এই যে তুই সেল ওয়ালটাকে ভেঙে দিলি, কি কি পেলি তুই, তুই কি কি পেলি? ধর একটা তুই প্লেট নিয়েছিস, প্লেটের মধ্যে সেলটাকে লাইসোজাইম দিয়ে ভেঙে দিয়েছিস, তুই এর মধ্যে ডিএনএ পাবি, এর মধ্যে তুই আরএনএ পাবি, এর মধ্যে অনেক প্রোটিনস পাবি, অনেক ফ্যাটস পাবি যেটাকে কি বলা হয় লিপিডস, আর অনেক কার্বোহাইড্রেট পাবি যেটাকে কি বলা হয় পলিস্যাকারাইডস। এইগুলো সব ভেসে বেড়াবে। মানে লাইসোজাইম দিলে শুধুমাত্র যে সেল ওয়ালটা ভাঙছে তা না, গোটা সেলটাই ভেঙে যাচ্ছে, আর গোটা সেল ভাঙার জন্য সব এরকম আলাদা আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো এইটুকু চাই, আমার তো শুধু ডিএনএটা চাই, আমার তো ডিএনএর মধ্যেই আমার জিন অফ ইন্টারেস্টটা আছে, আমার ডিজায়ার ডিএনএ আছে, আমার এইসব নিয়ে তো কোনো কাজ নেই। তো বাকি জিনিসগুলোকে তো আমাকে পুরো রিমুভ করে দিতে হবে। বোঝার চেষ্টা কর, বাকি জিনিস আমার কিন্তু দরকার নেই। তাহলে আমাকে এখন বাকি ম্যাক্রোমলিকিউল মানে কি, ছোট ছোট মাইক্রোমলিকিউল দিয়ে যখন জোড়া লেগে বড় বড় মলিকিউল হয় সেটাকে ম্যাক্রোমলিকিউল বলে। যেমন ছোট ছোট অনেক কার্বোহাইড্রেট মিলে পলিস্যাকারাইড হয়েছে, ছোট ছোট অনেক ফ্যাট মিলে লিপিড হয়েছে, ছোট ছোট অনেক অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিন হয়েছে। তো এই ম্যাক্রোমলিকিউলগুলোকে আমাদেরকে আলাদা করতে হবে। হাউ ডু ইউ ডু দ্যাট? খুব সিম্পল। সেকেন্ড স্টেপ ইজ involves removing of macromolecules. RNA is removed by treating with enzyme ribonuclease. তাহলে কি কি এনজাইম হলো তো মুখস্থর ব্যাপার। RNA কি করে রিমুভ করবি? বাই এনজাইম রাইবোনিউক্লিয়াস। প্রোটিন কি করে রিমুভ করবি? বাই ট্রিটমেন্ট অফ প্রোটিয়েস। আর আদার ম্যাক্রোমলিকুলস রিমুভ বাই অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টস। তোদের অত নেই এখানে, ঠিক আছে? এবার তাহলে বাদ বাকি যে তুই সব নষ্ট করে দিলি, তাহলে ধর প্লেটটার মধ্যে তোর পড়ে থাকলো শুধুমাত্র ডিএনএ গুলো পড়ে থাকলো। কিন্তু তোদের এটা বুঝতে হবে যে এই ডিএনএটা পিওর ডিএনএ নয়, মানে আমার যেরকম ডিএনএ দরকার পিওর নয়। ডিএনএটা মানে অন্য, মানে ডিএনএর সাথে আরো অনেক, তুই তো এটা একটা প্লেটে নিয়েছিস, ভালো করে বোঝ। তুই ইম্যাজিন কর একটা তুই টেস্ট টিউব নিয়েছিস, এই ধর টেস্ট টিউব বাই ধর প্লেটের মধ্যে তুই নিয়েছিস, যাই করিস, প্লেট ভাবিস কি টেস্ট টিউব ভাবিস, তোর ডিএনএ গুলো পড়ে রইলো। কিন্তু একটা জিনিস বোঝ, এই সবগুলো যে নষ্ট হয়ে গেল সেটাও তো এখানে ভেসে বেড়াচ্ছে। তুই যে প্রোটিয়েস দিয়েছিস, নিউক্লিয়াস দিয়েছিস, সেটাও তো ভেসে বেড়াচ্ছে। তাহলে এটা তো ইমপিওর ডিএনএ, এখন তো পিওর না। এই সলিউশনটাতে ডিএনএও আছে আর এইসব ভাঙাচোরা মেটেরিয়ালগুলোও আছে। তাহলে তোকে পিওর করতে হবে। তুই কি করে পিওর করবি? এইটাকে নিয়ে তুই ইথানলের মধ্যে, ঠান্ডা চিল্ড মানে খুব ঠান্ডা ইথানলের সাথে ট্রিট করবি। যেহেতু ইথানলের সাথে ট্রিট করবি, ডিএনএটা প্রেসিপিটেট করে নিচে আটকে যাবে আর বাদবাকি সব উপরে চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখ এখানেও সেটা বলা আছে। থার্ড স্টেপটা দেখ। থার্ড স্টেপ ইজ দ্য প্রেসিপিটেশন অফ পিউরিফাইড ডিএনএ, মানে নিচে চলে যাবে পিউরিফাইড ডিএনএটা। অ্যাডিশন অফ চিল ইথানল কজেস প্রেসিপিটেশন অফ ডিএনএ। কিভাবে তুই বুঝতে পারবি? পাতলা পাতলা থ্রেডের মতো নিচে গিয়ে আটকে যাবে। এটা স্যাম্পল প্রিপারেশন। সেল লাইসিস মানে কি, সেলগুলোকে ভাঙা হলো লাইসোজাইম দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে, তারপরে প্রোটিন রিমুভাল হলো, সব রিমুভ করলে কিন্তু সেগুলো তো এখনো পর্যন্ত সলিউশনই আছে। ডিএনএ প্রেসিপিটেট করলি, যার জন্য রেড মেটেরিয়ালটা দেখ, রেড মেটেরিয়ালটা নিচে গিয়ে আটকে গেছে, সেটা হচ্ছে ডিএনএ। বাদ বাকি ওপরে ভাসছে, আর আমার যেটা দরকার সেটা নিচে চলে গেছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট পয়েন্ট হয়ে গেল কি, আইসোলেশন অফ জেনেটিক মেটেরিয়াল। বইটাও পারলে সাইডে খুলে রাখতে পারিস, বইটাও রেফার করতে পারিস। বইতেও প্রথম পয়েন্টে সেটাই আছে, আইসোলেশন অফ জেনেটিক মেটেরিয়াল। ওকে, এবার সেকেন্ড পয়েন্টে চলে যাবো।